আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? বরাবরের মতো তোমাদের সামনে উপস্থিত আছি আমি কাজী পরশ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ক্লাস নেব, সেটি হচ্ছে সাবজাংটিভ। দেখো, সাবজাংটিভ মুড, এই সাবজাংটিভ মুড মূলত কি আর সাবজাংটিভ ভার্ব কাকে বলে এই বিষয়টি একটু খেয়াল করো। এই সাবজাংটিভ ভার্বের যে রূপ, এগুলো দ্বারা আমরা মূলত কি বোঝাই? আমরা ইচ্ছা প্রকাশ করি। কি প্রকাশ করি? ইচ্ছা প্রকাশ করি, উপদেশ দেই, জোর দেই, গুরুত্বপূর্ণ কিছুর ইঙ্গিত করা, পরামর্শ দেয়া। এই বিষয়টি একটু মাথায় রাখো। টেক আ ক্লাস, সেটা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি করতে হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি করতে হয়? ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। সেই কারণে তোমাদের অ্যান্সারটা কি হবে? শি টেকস আ ক্লাস। এই কারণে শুধু টেকটা হবে না। কেন হবে না? কারণ এটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখানে যদি সাবজেক্টটা শি না থেকে আই থাকতো, মানে আমি তোমাদের ক্লাস নেই, আই টেক আ ক্লাস, তখন কিন্তু আয়ের পরে তোমরা শুধু টেকটা বসাতে পারতা। কারণ আই কোন পারসন? ফার্স্ট পারসন। তোমাদের ওই দিন বলে রাখছিলাম আমি, আমরা, তুমি, তোমরা। আমি, আমরা মানে কি? ফার্স্ট পারসন। আই এবং উই। তুমি, তোমরা মানে কি? ইউ। আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। এখন তোমাকে থার্ড পারসনের নাম্বারটা দেখতে হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস। সেই কারণে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? শি টেকস আ ক্লাস। আর শুধু টেকটা কেন হবে না? কারণ থার্ড পারসন হলে কি করতে হয়? এস বা ইএস যুক্ত করতে হয়। আর যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হইতো তাহলে তোমরা টেক দিতে পারতা। আর টেকিংটা কেন অ্যান্সার হবে না? টেকিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা জানি একটা সিম্পলে একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা একটা সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা ফাইনাইট ভার্ব থাকে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কি করা হয়? নন ফাইনাইট ভার্ব করা হয়। টু প্লাস ভার্বের বেস ফর্ম বলা হয় কি? নন ফাইনাইট। এই সেন্টেন্সটাতে নন ফাইনাইট ভার্ব হবে না। তার মানে একটা মাত্র সাবজেক্ট যেখানে থাকবে, একটা মাত্র ভার্ব, এটাকে বলা হবে ফাইনাইট ভার্ব। এখানে তোমরা এই দুটো অ্যান্সারটা হবে না। এই কারণে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? শি টেকস আ ক্লাস। আশা করি সবার ক্লিয়ার। এটাকে বেসিক নিয়ম ছিল, শি টেকস আ ক্লাস, সে একটা ক্লাস নেই বা সে একটা ক্লাস গ্রহণ করে বা সামথিং কিছু একটা বলতে পারো। আচ্ছা, এখন সাবজাংটিভ বিষয়টা কি? দেখো, এই সেন্টেন্সটা এখন কখন উত্তরটা চেঞ্জ হয়ে যাইতো। দেখো, আমরা সবকিছু ঠিক রাখি, এখানে একটু আমি তোমাদেরকে করে দেখাই কেন আমাদের সাবজাংটিভটা লাগবে সেই বিষয়ে। দেখো, এখানে আমাদের এটা কি ছিল? শি। আচ্ছা, আই সাজেস্টেড, যদি এখানে জাস্ট এইভাবে থাকতো, আই, দেখো তোমরা একটু খেয়াল করো, I suggested that তারপরে তোমার সাবজেক্টটা দেওয়া আছে হচ্ছে এখানে শি। তখন এখানে ভার্বটা কি হবে বলো তো? এখন আই সাজেস্টেড দ্যাট, আমি তাকে সাজেস্ট করলাম যে সে যাতে একটা ক্লাস নেই। তখন অ্যান্সারটা কি হবে এখন বলো তো? অপশনে চারটাই আছে। টেক, এই বি নাম্বার অপশনটা হচ্ছে টেক, এটা হচ্ছে টেক্স, এ হচ্ছে টেক, বি হচ্ছে টেক্স, টেকিং, তারপর টু টেক। এখন কি আনসার হবে সবাই একটু বলো তো? আই সাজেস্টেড দ্যাট শি টেক আ ক্লাস। দেখো, সাবজেক্ট ঠিকই রাখলাম, শি আছে, বারবার জায়গা তো ঠিকই রাখলাম, কিন্তু আগে একটু বিষয় অ্যাড করে দিলাম, সেটা কি? আই সাজেস্টেড দ্যাট। এখন আনসারটা কি হবে সবাই একটু বলো তো? খুবই সুন্দর একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে কি, সাবজেক্ট শি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের বেসিক ইংলিশের একটা বেসিক নিয়ম অনুসারে এখানে কি হওয়ার দরকার ছিল? ভার্বের সাথে এস বাই এস, শি টেকস আ ক্লাস, এমন হওয়ার দরকার ছিল। কিন্তু এটা এখানে হবে না। কেন হবে না? কারণ আমাদের এখানে কি আছে? সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড কিভাবে চিনলাম? এখানে আই আছে, আয়ের পরে সাজেস্টেড এমন একটা ভার্ব যাকে বলা হয় কি? সাবজাংটিভ ভার্ব। সাজেস্টেড, স্টেপুলেট, অ্যাডভাইস। আমি তোমাদেরকে টেকনিকের মাধ্যমে বিষয়গুলো দেখাবো কোনগুলো সাবজেক্টিভ ভার্ব। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের। আমরা দেখো, একই বিষয় আছে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, ভার্বের জায়গা তো ঠিক আছে, কিন্তু ভার্বটা কিন্তু দুই সময় দুইটা উত্তর হচ্ছে। প্রথমটা হবে ছিল কি? টেক্স, আর এখানে অ্যান্সারটা কি হবে? শুধু টেক হবে। এই টেক্সটা আর হবে না, কারণ যদি সাবজেক্টটা সাবজাংটিভ মোডে থাকে, প্রথম অংশটা, এই যে সাবজাংটিভ ভার্বের পর যদি একটা দ্যাট থাকে, তাহলে পরবর্তী সাবজেক্টের সাথে কি করতে হবে? পরবর্তী সাবজেক্টের অবশ্যই অবশ্যই বেস ফর্ম হবে। আশা করি ক্লিয়ার। টেকনিক কিভাবে মনে রাখবা সাবজাংটিভ ভার্বগুলা। এখন আমি তোমাদের একটু সাবজাংটিভ ভার্বগুলা লিখে ফেলি। দেখো, আর দ্বারা আমরা যে ওয়ার্ডগুলো মনে রাখবো সেগুলো একটু খেয়াল করো। রিকোয়েস্ট, রিকমান্ড, তারপর হচ্ছে রিকোয়ার। দেখো, এই তিনটা ওয়ার্ড মুখস্থ করে ফেলবা। এখন এই টেকনিকটা কি? টেকনিকটা একটু বলে ফেলি। রূপম সেড নো। রূপম কি বলছে? না বলছে। রূপম বলছে না। রূপমকে মনে হয় একটা বাজে প্রস্তাব দিছে বা কিছু বলছে, তখন সে বলছে কি? না। রূপম সেড নো। এখন এই যে এভাবে মনে রাখবা, এই যে এখানে হচ্ছে রূপম, আর ইউপিওএম, রূপম, তারপরে এখানে হচ্ছে কি? সেড,
তারপর হচ্ছে নো, এটা একটু মুখস্থ করে ফেলো। রূপম সেড নো। ইউ দ্বারা যে বিষয়টা মনে রাখতে পারি, আমরা মনে রাখতে পারি ইউ দ্বারা হচ্ছে আর্স, ইউ আর জি আর্স, আর একটা হচ্ছে আর্জেন্ট। দেখো আর্জ মানে কি? আর্জ মানে হচ্ছে যুক্তি দেখানো, তর্ক করা, অনেক সময় তোমাকে কোনো কিছুর প্রতি জোর দেওয়া বোঝায় ইনসিস্ট শব্দটি দ্বারা। আচ্ছা, তারপরে পি দ্বারা আমরা মনে রাখতে পারি প্রেফার, তারপর হচ্ছে প্রপোজড, তারপর হচ্ছে প্রমিস। হ্যাঁ, এই শব্দটা মনে রাখতে পারো। ও দ্বারা আমরা যে বিষয়টি মনে রাখতে পারি সেটিও খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবলাইজড, তারপর হচ্ছে ওয়ার্ডার। দেখা যাচ্ছে কি, সরি এখানে ডি হবে না, ও বি এল আই জি, অবলাইজ। একটা হচ্ছে ওয়ার্ডার। এম দ্বারা আমরা মনে রাখবো ম্যান্ডেটরি। কালারটা কি কালো দিলে ভালো হয় নাকি লাল? আচ্ছা, কালো কালারটাই ব্যবহার করি। এই তোমাদের কোন কালার দেখতে সুবিধা হয় একটু বলো তো, কারণ অনেকগুলো লেখা তো, আবার না বুঝতে ঝামেলা। প্রেফার, প্রপোজড, আর একটা হচ্ছে প্রমিস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এম, এম দ্বারা আমরা যে ওয়ার্ডটা মনে রাখবো সেটা হচ্ছে ম্যান্ডেটরি, যেটাকে বলা হয় কি বাধ্যতামূলক। দেখো ম্যান্ডেটরি, দেখো ম্যান্ডেটরি। তাহলে আমরা রূপম দ্বারা যে ওয়ার্ডগুলো শিখে ফেললাম, তুমি একটু ক্লিয়ার করো তো, মানে কোন কালারটা ভালোভাবে বোঝা যায়, কারণ আমি তো বুঝতেছি না, বা তোমাদের কোনটা বোঝা যায়। আমার এখানে দুইটাই ভালোভাবে বোঝা যাচ্ছে, ম্যান্ডেট কালো। আচ্ছা ঠিক আছে, আমি কালোটাই লিখতেছি। দেখো আর দ্বারা আমরা যে ওয়ার্ডগুলো মুখস্থ রাখবো, রিকোয়েস্ট, রিকমান্ড, রিকোয়ার। ইউ দ্বারা হচ্ছে আর্স, আরেকটা হচ্ছে আর্জেন্ট। পি দ্বারা হচ্ছে প্রেফার, প্রপোজড, প্রমিস। তারপরে ও দ্বারা হচ্ছে অবলাইজ, অর্ডার। এম দ্বারা হচ্ছে কি ম্যান্ডেটরি। এস দ্বারা যে শব্দটা তোমরা সবাই অলরেডি শিখছো সেটা কি সাজেস্টেড বা সাজেস্ট। দেখো সাজেস্ট অথবা স্টেপুলেট, সাজেস্ট অথবা কি স্টেপুলেট। আর এ দ্বারা আমরা মনে রাখবো অ্যাডভাইস। দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে এডিবিআইস এসি হবে। অ্যাডভাইস মানে কি পরামর্শ দেয়া, আর যখন লাগবে এডিবিআই সি, এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ। এসি থাকলে হচ্ছে ভার্ব, আর সি থাকলে কি হবে নাউন হবে। পরীক্ষার মধ্যে কিন্তু আসে মাঝে মাঝে যে ওইটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, অ্যাডমিশনে আসে যে হোয়াট কাইন্ড অফ, মানে কোনটা নিচে কোনটি নাউন, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ দিস, মানে কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা। তখন থাকবে যদি এসি থাকে কোনো শব্দের শেষে, তোমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি নাউন। যেমন অ্যাডভাইস, প্র্যাকটিস। দেখো এসি দ্বারা যখন লিখবা তখন হচ্ছে এটা, সরি ভার্ব, এসি দ্বারা হচ্ছে ভার্ব, আর যখন সি দ্বারা লিখবা তখন তার নাম হয়ে যাবে কি নাউন। সি ইকুয়াল টু নাউন, এই বিষয়টা একটু মাথায় রাখবা। যদি শব্দের শেষে কি থাকে সি তখন হচ্ছে নাউন, আর যদি থাকে এসি তখন তার নাম কি হয়ে যাবে ভার্ব। দেখো অ্যাডভাইস এসি আছে তার মানে কি এটা একটা ভার্ব, আর যখন দেখবে এডিবিআইসি তখন কি নাউন। ঠিক একইভাবে প্র্যাকটিস তুমি এসি দ্বারাও লিখতে পারো, সি দ্বারাও লিখতে পারো। যখন এসি দ্বারা লিখবা তখন সেটা কি হয়ে যাবে ভার্ব, আর যখন সি দ্বারা লিখবা তখন কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে নাউন। তারপরে দেখো আই দ্বারা হচ্ছে ইনসিস্ট। ইনসিস্ট মানে হচ্ছে কোন কিছুর উপর জেদ করা বা জোর দেওয়া বোঝায়। আচ্ছা ইনসিস্ট। তারপরে হচ্ছে ডিমান্ড, ডি দ্বারা হচ্ছে ডিমান্ড। ডিক্রি। তারপরে এন দ্বারা হচ্ছে কি নিড, এন ডাবল ই ডি, নিড অথবা নেসেসারি। ও দ্বারা হচ্ছে কি অব্লিগেটরি। দেখো আমাদের মোটামুটি ওয়ার্ডগুলো লেখা হয়েছে, সবাই ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা বলো। আর দ্বারা হচ্ছে রিকোয়েস্ট, রিকমান্ড, রিকোয়ার। ইউ দ্বারা হচ্ছে আর্স, আর্জেন্ট। তারপরে পি দ্বারা হচ্ছে প্রেফার, প্রপোজড, প্রমিস। ও দ্বারা হচ্ছে অব্লিগেটরি, অর্ডার। এম দ্বারা হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এস দ্বারা হচ্ছে কি সাজেস্ট বা সাজেস্টেড, যদি পাস্ট টেন্স হয় সাজেস্টেড, অথবা কি স্টেপুলেট। তারপরে এ দ্বারা হচ্ছে কি অ্যাডভাইস। আই দ্বারা হচ্ছে ইনসিস্ট। জি দ্বারা হচ্ছে ডিমান্ড, ডিক্রি। আচ্ছা এই যে এখানে আইটি হবে, ডিক্রি মানে হচ্ছে আদালতের রায়, অনেক সময় বোঝায় এটাকে ডিক্রি দ্বারা। তারপরে এর হচ্ছে নিড, নেসেসারি। ওটা হচ্ছে অব্লিগেটরি। দেখো ক্লিয়ার কিনা, রূপম সেড নো। দেখো এখন সাবজেক্টিভ ভার্বের মূলত কি বিষয়, কোন বিষয়টা মনে রাখবা সবাই একটু খেয়াল করো। সাবজেক্টিভ ওয়ার্ড এই যে যেগুলো পড়াইলাম, রূপম সেড নো, এর ভিতরে যে ওয়ার্ডগুলো তোমরা পড়লা, সাজেস্টেড দ্বারা প্রথমে একটি উদাহরণ দিলাম। এখন এই ওয়ার্ডগুলোর কোনো একটা ওয়ার্ড যদি পাও, রূপম সেড নো, এর বিস্তারিত যে ফর্মগুলো আমরা জানলাম, বিস্তারিত যে ভার্বগুলো আমরা জানলাম, তার মধ্যে যদি তোমরা কোনো একটা ভার্ব ফাইন্ড আউট করতে পারো কোনো একটা সেন্টেন্সের মধ্যে, আর তারপর যদি দ্যাট পাও, তখন তোমাদের সাবজেক্টের পর কি করতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, দেখো এই যে সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে দ্যাট,
তারপরে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের উপর কি বসাতে হবে, বি1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়ার যুক্ত হবে না, ভার্বের ইডি হবে না। বুঝতে পারছো বিষয়টা? যদি আমি বলি দ্য ডক্টর সাজেস্টেড পেশেন্ট দ্যাট, মানে ডক্টর পেশেন্টকে সাজেস্টেড করলো হি শুড টেক আ মেডিসিন, হবে না শি টেক মেডিসিন নাকি শি টেক্স মেডিসিন। এখানে দেখো শুড দ্বারা বলতে কিন্তু খুবই সুন্দর শোনা যায় যে ডক্টর পেশেন্টকে বললো বা রুগীকে বললো তার উচিত মেডিসিন নেওয়া, কিন্তু অ্যান্সারটা এইভাবে হবে না। কেন হবে না? কারণ সাবজেক্টিভ ভার্বের পর দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস বেস ফর্ম হবে, শি টেক মেডিসিন হবে। বুঝতে পারছো? শি টুক মেডিসিনও হবে না, শি শুড টেক মেডিসিনও হবে না, বা অন্য কোনো ভাবে দিলে বিষয়টা হবে না। কেন হবে না? কারণ এই সাবজেক্টিভ ভার্বগুলো এই সেন্টেন্সের মধ্যে উপস্থিত। যদি সাবজেক্টিভ ভার্বগুলো কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তারপরে দ্যাট হয়, এর পরবর্তীতে তোমাকে কি করতে হবে, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। এটাই মূলত তোমার সাবজেক্টিভ ভার্বের মূল নিয়ম। তারপর দেখো সাবজেক্টিভ ওয়ার্ডের পর যদি দ্যাট না থাকে তাহলে কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই সহজ। আর ডক্টর সাজেস্টেড মাই মাদার, ডক্টর আমার মাকে কি করলো, সাজেস্ট করলো দ্যাট যে শি টে ড্যাশ রেস্ট। এখানে আছে টেক, টু টেক, টেকিং, টেকেন। কি হবে অ্যান্সার? ভেরি গুড, সবাই আনসার করে ফেলছো। টেক হবে, অবশ্যই টেক হবে, কারণ শি আছে আর এখানে কি হয়, ভার্বের বেস ফর্ম হবে। এখানে কিন্তু এস বাই এস থাকলে হইতো না, আইএনজি হবে না, টেকেনও হবে না। এই কারণে আমাদের আনসারটা কি হবে, দ্য ডক্টর সাজেস্টেড মাই মাদার দ্যাট শি টেক রেস্ট। ডক্টর রিকমান্ডেড, দেখো এই যে আর দ্বারা কি ছিল, রিকমান্ডেড শব্দটা ছিল, সুপারিশ করলো। দ্য ডক্টর রিকমান্ডেড দ্য পেশেন্ট, ডক্টর পেশেন্টকে কি করলো, রিকমান্ড করলো কি করতে, টু লস ওয়েট, মানে ওজনটাকে কমানোর জন্য রিকমান্ড করলো। এখন কেন আমরা টু লস ব্যবহার করলাম, কারণ দেখো এই যে সাবজেক্টিভ ভার্ব আছে, এই যে রিকমান্ড, সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ ভার্ব, এরপরে কি নাই, দ্যাট নাই। যদি দ্যাট না থাকে তাহলে কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো খুবই সহজ দেওয়া আছে। আর এটা কি ভার্ব, কি ধরনের ভার্ব, সাবজেক্টিভ ভার্ব। তাহলে তোমাদের সাবজেক্টিভ ভার্ব কিভাবে চিনবা, ওই যে সূত্রটা ছিল, রূপম সেড নো। রূপম কি বললো, না বললো। এই যে রূপম না বলছে, এই না বলা থেকে তোমাদের কি করতে হবে, শিখে নিতে হবে। বুঝতে পারছো? ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট, এটা কি হয়েছে, সুপারিশ করা হয়েছে, দ্যাট শি ড্যাশ অ্যাপ্লাই ফর আ শর্ট লিভ অফ অ্যাবসেন্স। এই যে দেখো এটা তো বোঝাই যাচ্ছে। এখানে কি আছে, রিকমেন্ডেড একটা কি ভার্ব, সাবজেক্টিভ ভার্ব আছে, তারপরে কি আছে, একটা দ্যাট আছে, তারপরে কি আছে, একটা সাবজেক্ট আছে। যদি সাবজেক্টিভ ভার্বের পর দ্যাট থাকে, তারপরে যদি আরেকটা সাবজেক্ট থাকে, তাহলে আমাদের কি করতে হয়, ভার্বের বেস ফর্ম লিখতে হয়। দেখো আই সাজেস্টেড দ্যাট, আমি কি করলাম, সাজেস্ট করলাম যে হি ড্যাশ দেয়ার। আমরা জানি হি এর পর অলওয়েজ কি হইতো, হি গোজ দেয়ার। দেখো আমরা কিন্তু ছোটবেলা থেকে কি পড়ে আসছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই কারণে অ্যান্সারটা কিন্তু টোটালি হইতো কি, এটা গোজ। কিন্তু এই অ্যান্সারটা এখানে হবে না, অ্যান্সারটা কি হয়ে যাবে, গো হবে। কেন হবে গো, কারণ তার পূর্বে কি রয়েছে, একটা সাজেস্টেড প্লাস দ্যাট আছে। এই কারণে তোমাদের অবশ্যই সাবজেক্টিভ ভার্বটা মাথায় রাখতে হবে। কোনগুলোকে বলা হয় সাবজেক্টিভ ভার্ব, রূপম সেড নো। এই যে টেকনিকটা পড়লাম, এটা কিন্তু একটু মুখস্থ করে ফেলবা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্যার এ হবে, কেন এ হবে, দেখো আই সাজেস্ট দ্যাট হি কি হবে, গো হবে। কেন গো হবে, কারণ পূর্বে কি রয়েছে, সাবজেক্টিভ ভার্ব। সহজ। দেখো তাহলে এখানে গেছে সাবজেক্টিভ ভার্বকে দ্যাট, সরি ইনসিস্টেড। দেখো ইনসিস্ট, আইদার আমরা কি মনে রাখছিলাম, ইনসিস্ট। বুঝতে পারছো? বা ইম্পারেটিভ, দুইটা ওয়ার্ড মনে রাখছিলাম, ইনসিস্ট, ইম্পারেটিভ। এগুলোর পর কি থাকে, দ্যাট থাকে, তারপরে যদি একটা সাবজেক্ট থাকে, যা জুরি, জুরি মানে কি, যে বিচারক মণ্ডলী, তারপরে কি হবে, ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। এই কারণে আমাদের আনসার কি হবে, বি হবে, রিটার্নস হবে না। কেন হবে না, কারণ আমাদের এখানে সাবজেক্ট কে আছে, দ্য জুরি আছে, দ্যাট মিনস আমাদের কি করতে হবে, এখানে একটা ভার্বের বেস ফর্ম লিখতে হবে। এখন সাবজেক্ট যাই থাকুক না কেন, থার্ড পারসন থাকুক, ফার্স্ট পারসন থাকুক, সেকেন্ড পারসন থাকুক, যাই থাকুক না কেন, তোমাকে অবশ্যই সাবজেক্ট যদি দ্যাটের পর থাকে তাহলে ভার্বের কি হবে, বেস ফর্ম। আর টিচার কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এই কারণে দেখো অলওয়েজ সর্বদা কোন টেন্স, যদি একটা সেন্টেন্সের মধ্যে অলওয়েজ শব্দটা পাও তাহলে তোমাদের কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। কারণ অলওয়েজ এমন একটা ইন্ডিকেটর, এমন একটা কি বলে অ্যাডভার্ব, যার দ্বারা তোমাকে অলওয়েজ কি বোঝায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই মডিফাই করে বা আইডেন্টিফাই করে। দেখো আর টিচার অলওয়েজ, একজন শিক্ষক সর্বদা কি করে, প্রেফার্স, অধিকতর পছন্দ করে। কি পছন্দ করে, দ্যাট যে হার এভরি সিঙ্গেল স্টুডেন্ট ড্যাশ, একজন শিক্ষক সবসময় পছন্দ করে তার প্রত্যেকটা সিঙ্গেল শিক্ষার্থীরা কি করবে, সত্য বলবে না মিথ্যা বলবে, অবশ্যই সত্য বলবে। স্পিক্স তো হবে না, কারণ এই যে এভরি সিঙ্গেল স্টুডেন্ট সিঙ্গুলার হলেও স্পিক্স হবে না। কেন, এর পূর্বে রয়েছে কি একটা সাবজেক্টিভ ভার্ব। তারপর উইল হবে না, ফিউচার টেন্সও হবে না, তারপর শেলও হবে না, এমনকি শুড যদি থাকে যে উচিত না, তাও হবে না। দেখো শুড দ্বারা বলে কিন্তু খুবই সুন্দর শোনা যাচ্ছে, তোমাকে সুন্দর আসলে বিষয়টা না, এখানে হচ্ছে তোমার গ্রামাটিক্যালি নিয়ম যেটা সেটা ব্যবহার করতে হবে। এই কারণে অ্যান্সারটা হবে কি সি। আচ্ছা আমি এখন মানে এতগুলো অ্যান্সার এক একজন করছো, আমি সবার পক্ষ নিতে পারবো না, আই এম সরি ফর দ্যাট। এখন আমি একজনের পক্ষ নিব, আমি কার পক্ষ নিচ্ছি আমি জানি না, তবে আমি অ্যান্সার যাটা সঠিক তার পক্ষই নিচ্ছি, সেই অ্যান্সারটা হবে কি বি। এখন কেন বি হবে, অনেকে প্রশ্ন করো
ভাইয়া কেন বি হবে? বলো, আমি একজনের পক্ষ নিয়ে নিছি, যারা বি অ্যান্সার করছে তারা কারেক্ট। বলো ভাই, সবগুলো হবে? সবগুলো হবে না, অ্যান্সার হবে বি। এখন সবগুলো কেন হবে না ব্যাখ্যাটা করি, তাহলে তোমরা বুঝতে পারবো। হু রিকমেন্ডেড দ্যাট দে বি টায়ার্ড? আচ্ছা, দে বি টায়ার্ড এখন কেন বি হলো? তোমাদের বলছিলাম অবশ্য যদি সাবজাংটিভ ভার্ব থাকে, তারপর একটা দ্যাট থাকে, এরপর যদি সাবজেক্ট থাকে, তার পরবর্তী ভার্বটা কেমন হয়? বেস ফর্ম হয়। তাহলে বি হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম। দেখো, বি হচ্ছে ভার্বের কোন ফর্ম? বি হচ্ছে বেস ফর্ম। তার প্রেজেন্ট ফর্ম কি? এম ইজ আর। বি এর প্রেজেন্ট ফর্ম কি? এম ইজ আর। আর পাস্ট ফর্ম কি? ওয়াজ অথবা ওয়ার। দেখো, যে পাস্ট ফর্ম কি? ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার। এখন বলতো পাস্ট পার্টিসিপল ফর্ম কি? দেখি কে পারো। দেখাচ্ছি, হ্যাভ হচ্ছে তোমার, হ্যাভ আর হ্যাজ হচ্ছে, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, আর হ্যাভ এবং হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল কি? হ্যাড। বুঝতে পারছো? আর এখানে কি হবে? প্রেজেন্ট টেন্সে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? এম ইজ আর। পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? বিন, মিস্টার বিন। বুঝতে পারছো? তাহলে আমাদের কি বলছিলাম? বেস ফর্ম হবে। কি ফর্ম? বেস ফর্ম। বেস মানে কি? মূল বা ভিত্তি। এগুলা কিন্তু প্রেজেন্ট ফর্ম। আর শুধু বিটা কি? বেস ফর্ম। এই কারণে অ্যান্সারটা কি হবে? বি। তো সাবজেক্টিভ ভার্ব আশা করি ক্লিয়ার, তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো। কারণ হচ্ছে এই ভার্বগুলোকে মূলত সাবজেক্টিভ ভার্ব বলা হয়। এই যে সাজেস্টেড, তারপরে স্টেপুলেট, তারপরে হচ্ছে কি আর্টস, ইনসিস্ট, এই যে রূপম সিডনো, এই দ্বারা তোমরা সহজে মনে রাখতে পারো। এই ভার্বগুলো যদি পাও, তারপরে দ্যাট, তারপরে একটা সাবজেক্ট হলে কি হবে? ভার্বের বেস ফর্ম। যদিও এখানে কি আছে দেখো, এখানে সাবজেক্টে কি আছে? প্লুরাল একটা সাবজেক্ট আছে। আর প্লুরাল সাবজেক্টের সাথে তো আমরা জানি এমনিতেই এস বাই এস হয় না, ওইসব নিয়ম তবুও খাটবে না। শুধু জাস্ট কথা তোমাকে মনে রাখতে হবে, ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। আচ্ছা, এখন যাদের একটু সমস্যা হতে পারে, রাইট কম্পোজিশন। আচ্ছা, রাইট কম্পোজিশন, ভেরি গুড, বেশি প্র্যাকটিস করো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এখন অনেকের যাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, দেখো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কি, আমি সেটা ওই ক্লাসে বলছিলাম, এই ক্লাসে বল। যারা আজকে নতুন ক্লাস করতেছো তারা একটু খেয়াল করো। যদি আমি শব্দটা লিখি প্লে, পি এল এ, প্লে, আর একটা শব্দ একটা প্লেস। আচ্ছা, এখন খেয়াল করো, প্লে আর হচ্ছে প্লেস। তাহলে প্লেটা কোন ফর্ম? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আবার প্লেসটা কোন ফর্ম? এটাও প্রেজেন্ট ফর্ম। দেখো, এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট। দুইটা ভার্বে কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। যেমন আই প্লে ফুটবল, হি প্লেস ফুটবল, সে কি করে? ফুটবল খেলে। দুইটাই কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই যে শুধু প্রথম যে প্লেটা, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, পাশাপাশি কি ফর্ম? বেস ফর্ম। দেখো, পি প্লাস বি, এটা মনে রাখো। এই প্লেটা কি? প্রেজেন্ট ফর্ম, পাশাপাশি কি ফর্ম? বেস ফর্ম। কিন্তু এই যে প্লেস, একটা এস যুক্ত করলাম, বা ইএস যুক্ত করলাম, বা আইএস যুক্ত করলাম, তখন সেটা কি হবে? শুধু প্রেজেন্ট ফর্ম। তখন এটার কি না? বেস ফর্ম না। তার মানে আমরা সহজে একটা বিষয় বুঝতে পারলাম, সকল বেস ফর্মে কি? প্রেজেন্ট ফর্ম। কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম কি না? বেস ফর্ম না। দেখো, এই বিষয়টা ক্লিয়ার কিনা? এই কারণে তোমাকে বুঝে বুঝে বসাতে হবে ভার্বগুলা। ভার্বের সাথে যখন এস বা ইএস, ভার্বের সাথে যখন ই, এন টি বা ইডি বা টি কোনো কিছু যুক্ত করবা, তখন সেই ভার্বটার কি থাকবে না? তখন সেই ভার্বটার বেস ফর্মে থাকবে না। বেস মানে মূল, তার সাথে আর কোনো কিছু যুক্ত করা যাবে না। দেখো, প্লেটা কি? বেস ফর্ম, পাশাপাশি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর প্লেস এটা কি? প্রেজেন্ট ফর্ম, এটার বেস ফর্ম না। এটা তোমাদের বেসিক বিষয় বলে দেই। দেখো, তোমাদের এটা একটু কাজে লাগে। তোমরা অনেক সময় যখন লিখতে যাও, অনেক কিছু করতে যাও, তখন প্রথমে কি লিখো? একটা লেখো সাবজেক্ট, তারপরে লিখো কি? ভার্ব, তারপর কি লেখো? অবজেক্ট। এই নিয়মটা আসলে অ্যাবসলিউটলি একটা রং নিয়ম। কেন রং নিয়ম আমি একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবা। আমরা কি বলি? প্রথমে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আসলে এটা ভুল। কেন ভুল? একটু খেয়াল করো। প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে তোমাকে লিখতে হবে এক্সটেনশন, মানে বাকি অংশ। এখন এক্সটেনশন হিসেবে দুইটা বিষয় হতে পারে। একটা হতে পারে অবজেক্ট, আরেকটা হতে পারে তোমার কি? আরেকটা হতে পারে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। দেখো, এখানে এক্সটেনশন লিখতে হবে। এখানে তোমরা অনেক সময় লিখো যে প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপর কি হয়? অবজেক্ট হয়। আসলে বিষয়টা এমন না, এটা একটু বেসিক। তোমাকে এখানে এইভাবে হবে সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন। আর এক্সটেনশন হিসেবে দুইটা বিষয় হতে পারে, একটা হচ্ছে অবজেক্ট, আর একটা কি? কমপ্লিমেন্ট। এখন অবজেক্ট আর কমপ্লিমেন্ট বিষয়টা কি, এটা একটু খেয়াল করো। তোমাদের এইগুলা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাবা বা ভয়েস করতে যাবা, তখন কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে, কারণ অনেক সময় ভয়েস থেকেও প্রশ্ন আসে। দেখো, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এখন যদি বলে আই ডু দ্য ওয়ার্ক, দেখো আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি কি করি, তাহলে এই ওয়ার্কটা কি? অবজেক্ট, দ্য ওয়ার্ক। তাহলে এটাকে বেসিক বাস করতে পারো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এই অবজেক্টে সাবজেক্ট করলাম। কিন্তু যখন বলবো আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, তখন কি এটাকে প্যাসিভ করা যায়? অবশ্যই করা যায় না। তখন আমি যা, শিক্ষার্থীও তা। তার মানে হচ্ছে কি? আই এর কমপ্লিমেন্টই হচ্ছে কি? স্টুডেন্টটা।
উই মেক হিম মেয়র, আমরা তাকে কি বানালাম, মেয়র বানালাম। এখন হিম যে ব্যক্তি, মেয়রটা একই ব্যক্তি, এই কারণে তোমাকে লিখতে হবে অবজেক্টের জায়গাতে দুইটা বিষয় হতে পারে, এই যে এক্সটেনশনের জায়গাতে দুইটা বিষয় হতে পারে, একটা হতে পারে অবজেক্ট আর একটা হতে পারে কমপ্লিমেন্ট। এই বিষয়গুলো তোমাদের গ্র্যাজুয়ালি পড়াবো, তবু একটু বেসিক আলোচনা করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা একটু চলে যাই নেক্সট। দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা কি প্রয়োজন যে ডিনস অফিস ড্যাশ ইউর অ্যাডমিশন, কি করবে, কনফার্ম করবে, কনফার্মস, তারপর হচ্ছে মাস্ট কনফার্ম, তারপর হচ্ছে উইল কনফার্ম হয়ে যাবে, শুধু কনফার্ম। কেন কনফার্ম হবে, কারণ ইম্পারেটিভ এমন একটা ভার্ব যেটাকে বলা হয় কি একটা সাবজাংটিভ।